ওয়েলকাম ব্যাক। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচের যে চারটি গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ অংশ, যেটা অর্থাৎ অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অর্থাৎ লাস্ট যে চারটা পার্ট, সেগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব এই ক্লাসে। তো ভালো করে দেখবে এবং প্রথমে ভিডিওটা ভালো করে দেখে জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, কোথায় কি বলতে চেয়েছি। তারপরে না হয় খাতায় সেগুলো লিখে রাখবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। সো লেটস স্টার্ট। আচ্ছা, এখানে অ্যাডভার্বের ডেফিনেশন আমি দিইনি। অ্যাডভার্বের ডেফিনেশনটা যদি কেউ লিখতে চাও, অনেকেই জানে, তবু যদি লিখতে চাও কেউ লিখে নিতে পারো। অ্যাডভার্ব হলো এমন একটা ওয়ার্ড অর্থাৎ পার্টস অফ স্পিচের একটা অংশ, যা বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে অথবা গোটা বাক্যকে মডিফাই বা বিশ্লেষিত করতে পারে। অর্থাৎ পার্টস অফ স্পিচের এমন একটি অংশ যেটি নাউন প্রোনাউন ছাড়া অন্য আদার যে পার্টস অফ স্পিচগুলো আছে তাদেরকে মডিফাই করতে পারে বা গোটা বাক্যকে মডিফাই বা বিশ্লেষিত করতে পারে, বিশেষত। তাহলে এটার যে ইংলিশ টার্মটা, অনেকেরই ইংলিশ দরকার হয়, সেক্ষেত্রে ইংলিশ টার্মটা বলে রাখি আমি। ইংলিশ ডেফিনেশন যেটা হয়, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু মডিফাই এনি পার্টস অফ স্পিচ অর এ হোল সেন্টেন্স এক্সেপ্ট এ নাউন। অর্থাৎ নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচ অথবা পুরো একটা হোল সেন্টেন্সকে, ঠিক আছে। তো অ্যাডভার্ব যে জায়গাগুলোকে মডিফাই করে, অর্থাৎ আদার্স যে পার্টস অফ স্পিচকে মডিফাই করে নাউন প্রোনাউন বাদ দিয়ে, নাউন প্রোনাউন যাকে মডিফাই করে নাউন প্রোনাউনকে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদ দিয়ে সেগুলোকে মডিফাই করে। ভার্বকে করে, প্রিপোজিশনকে করে, কনজাংশনকে করে, ঠিক আছে। তো এই সব বিষয় নিয়ে ডিটেলসে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন যে ভিডিওটা সেটা হচ্ছে কাইন্ডস অফ অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্বের যে ভাগগুলো। আচ্ছা, বলে রাখি, দেয়ার আর মেন 3 কাইন্ডস অফ অ্যাডভার্ব: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। তো সিম্পল অ্যাডভার্বটা আমরা বেশি পাই এবং এটার ইউসেজটা, এটার ব্যবহারটা একটু বেশি, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব কথাগুলো শুনেই বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক থাকবে, আর রিলেটিভ অর্থাৎ একটা বাক্যের সঙ্গে একটা বাক্যকে সম্বন্ধ করতে বা সম্পর্ক যুক্ত করতে সাহায্য করবে, যেটা ক্লজ বলি আমরা, রিলেটিভ ক্লজ বলি, তো সেই ধরনের। তো এখন ফার্স্ট যেটা দেওয়া আছে সিম্পল অ্যাডভার্ব, দেখো ভালো করে দেখতে পাচ্ছ তোমরা এখানে সিম্পল অ্যাডভার্ব। এই সিম্পল অ্যাডভার্বের আবার ভাগ আছে। দেয়ার আর 8 কাইন্ডস অফ সিম্পল অ্যাডভার্বস, বা সিম্পল অ্যাডভার্বস আর অফ 8 কাইন্ডস, অর্থাৎ 8 ধরনের, ঠিক আছে। ফার্স্ট কি আছে দেখো, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম মানে যার দ্বারা সময়টা বোঝায়, কাজটা কোথায় হচ্ছে সেই সময়টা সেটাকে বোঝায়। দেন 2 নম্বরে আছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ জায়গাটা বোঝাবে। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার বলতে আদব কায়দাটা কেমন হবে সেরকম। অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি আমরা জানি, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, এগুলো। অ্যাডভার্ব অফ রিজন অ্যান্ড পারপাস, কী উদ্দেশ্যে বা কী কারণে, সেই অ্যাডভার্ব বোঝাবে। অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, হ্যাঁ বাচক এবং না বাচক। ইন্টেন্সিফায়ার, যেটা জোর দিয়ে বলা হয়, ইন্টেন্সিফাই করা হয়, অ্যান্ড ডাউন টু। এই 8টা আমরা অ্যাডভার্ব এখানে পেলাম। এই 8টা অ্যাডভার্ব কাকে বলে, তাদের এক্সাম্পল কী হবে, অর্থাৎ ডেফিনেশন প্লাস এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড আফটার ওয়াচিং দিস ভিডিও। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সো লেটস সি। ফার্স্ট যে ভাগটা আমরা দেখতে পাচ্ছি, একটু দেখবে মন দিয়ে, অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ এই যে অ্যাডভার্ব অফ টাইম, যে ফার্স্ট যে ভাগ বললাম সিম্পল অ্যাডভার্বের, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কোনো কাজ কখন বা কতবার সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কাজ কখন হচ্ছে, অর্থাৎ সময়টা, সেই সময়টা বা কতবার সেটা হচ্ছে সেটা বোঝাতে অ্যাডভার্ব অফ টাইমটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এটার এক্সাম্পলগুলো দেখে নিই আমরা কী হবে। এটা এক্সাম্পল হবে নাও, দেন, বিফোর, সুন, ইয়েস্টারডে, এগেন, টুডে, অলওয়েজ, সেলডম, এটসেট্রা। দেন নেক্সট যেটা আছে, অ্যাডভার্বের ভাগটা আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস দ্যাট মিনস জায়গা, অর্থাৎ কোনো কাজ কোথায় হচ্ছে বা কোথা থেকে হচ্ছে এরূপ বোঝালে অ্যাডভার্ব অফ প্লেসটা হবে।
ডেফিনিশনটা গুরুত্বপূর্ণ অবশ্যই বলবো, এখানে এক্সাম্পলটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এটাকে যখন সেন্টেন্সে অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আর ওই জায়গাটা ভালো করে ফলো করতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই এগুলো দেবো। ঠিক আছে, পরের পর আমরা পার্ট ওয়াইজ দিয়ে যাচ্ছি। তো অ্যাডভার্ব অফ প্লেস যেটা বলেছি, অর্থাৎ কাজটা কোথায় হচ্ছে বা কোথা থেকে হচ্ছে এরকম বোঝালে অ্যাডভার্ব অফ প্লেস হয়। এক্সাম্পল কী হবে? হেয়ার, দেয়ার, ফার, নিয়ার এটসেট্রা, এগুলো হেয়ার, দেয়ার এগুলো। আচ্ছা, এছাড়া ইন, আফ, বিলো, উইদিন, উইদাউট প্রভৃতি প্রিপোজিশনগুলিও কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, অর্থাৎ এই প্রিপোজিশনগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসে যায় অনেক সময় অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায়। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার দ্যাট মিনস আদব কায়দা বললাম একটু আগে, কোনো কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে, যে ম্যানারটা কিভাবে, সেটা বোঝাতে গেলে অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহার করা হয়। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল হচ্ছে ক্লিয়ারলি, ব্রেভলি, সফটলি, সাডেনলি, কেয়ারফুলি, কুইকলি, দাস, স্লোলি। অর্থাৎ কেয়ারলি, ব্রেভলি সাহসিকতার সঙ্গে, সফটলি নরমভাবে, সাডেনলি হঠাৎ করে, কেয়ারফুলি এটা বোঝাতে গেলে এটা ইউজ হয়। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেটা বলছিলাম 4 নম্বরে আছে, কোনো কাজ কতটা বাকি পরিমাণ সম্পন্ন বোঝাতে, অর্থাৎ কতটা বাকি পরিমাণ সম্পন্ন হয় বা কতটা বাকি থাকে এইরকম পরিমাণ বোঝাতে, সেটা বোঝাতে সেই অ্যাডভার্বটা ইউজ হয়। কোন অ্যাডভার্বটা? অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে এক্সাম্পলটা কী হবে? অলমোস্ট, কোয়াইট, ভেরি, কমপ্লিটলি, ডিপলি, এই যে ডিগ্রিগুলো আমরা বলি, অ্যাডভার্বের যে ডিগ্রি হয়, দুটো ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের ডিগ্রিগুলো এগুলো। ঠিক আছে, নেক্সট যে অ্যাডভার্বটা সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস, কোনো কাজে কারণ বা উদ্দেশ্য বোঝাতে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস ব্যবহৃত। এই যে বললাম রিজন দ্যাট মিনস কারণ, আর পারপাস উদ্দেশ্য বোঝাতে এই অ্যাডভার্বটা ব্যবহৃত হয়। হেন্স, দেয়ারফোর, সো দ্যাট ইটসেট্রা, অর্থাৎ এইগুলো হচ্ছে তার এক্সাম্পল। নেক্সট যে ইয়েটা অ্যাডভার্বের ভাগটা সেটা হচ্ছে অ্যাফার্মেশন আর নেগেশন। হ্যাঁ বাচক এবং না বাচক শব্দ হিসেবে এই অ্যাডভার্বগুলো ইউজ হয়, যেমন ইয়েস, নট, নেভার। বোঝা গেছে এই পর্যন্ত? নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার, অর্থাৎ 7 নম্বর যে পার্টটা, যে অ্যাডভার্বগুলি ভার্বের কাজের উপর বিশেষ করে জোর দেয়, মানে ভার্বের কাজটার উপরে অ্যাসেট করে, অ্যাসেট মানে জোর দেয়, ইন্টেন্সিফাই করে, সেগুলোকে বলে ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। যেমন অ্যাকচুয়ালি, সার্টেনলি, অ্যাবসলিউটলি, ডেফিনেটলি, ভেরি মাচ, ইনডিড এটসেট্রা এইগুলো। নেক্সট যেটা হচ্ছে 8 নম্বর ভাগটা সেটা হচ্ছে ডাউন টার্নার, অ্যাডভার্ব অফ ডাউন টার্নার, যে অ্যাডভার্বগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে দেয়, অর্থাৎ অন্য কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বের গুরুত্বগুলো কমিয়ে দেয়, যেমন হার্ডলি অর্থাৎ প্রায় না, নিয়ারলি সামনাসামনি, রাদার বরঞ্চ এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডাউন টার্নার। তারপরে যেটা দেওয়া আছে দেখো রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে কোনটা? যেটা বলেছিলাম প্রথমেই যে অ্যাডভার্ব, দেয়ার আর 3 মেন টাইপস অফ অ্যাডভার্ব, সিম্পল, রিলেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। সিম্পল আমরা দেখেছি 8টা ভাগ, রিলেটিভের সেরকমভাবে ভাগগুলো হয় না, দুটি বাক্যকে যুক্ত করে এবং উক্ত পরবর্তী ওয়ার্ডের সম্পর্কে বুঝিয়ে দেয়, অর্থাৎ বললাম দুটি বাক্যকে যুক্ত করতে যেটি সাহায্য করে, অর্থাৎ যেটা আমরা রিলেটিভ ক্লজ বলি, সেই অ্যাডভার্বটা কিন্তু ওই টাইপেরই। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এটসেট্রা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দেওয়া হয়। তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর মেন ভাগ, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্রশ্নবোধক অর্থ প্রকাশ করতে যে সমস্ত অ্যাডভার্বগুলি ব্যবহার করা হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ কথাটা মানে বুঝতে পারছি, আমরা সেন্টেন্স থেকে দেখে আসছি ইন্টারোগেটিভ কথাটা, খুবই পরিচিত ওয়ার্ড একটা। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বা প্রশ্নমূলক। এক্সাম্পলগুলো কী হবে? হোয়ের, হোয়াই, হোয়েন, হাউ, অফেন, হাউ লং এটসেট্রা। ঠিক আছে, অর্থাৎ যেগুলোর দ্বারা কোনো রকম প্রশ্নবোধক অর্থ প্রকাশ পাবে সেইগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচের একটি অতীব গুরুত্বপূর্ণ পার্ট, এবং অতীব গুরুত্বপূর্ণ বলে ভুল হবে, খুবই ভাইটাল একটা পার্ট, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি অর্থাৎ পূর্বে, পজিশন অর্থাৎ অবস্থান। তাহলে পূর্বে অবস্থান নিশ্চয়ই এই ওয়ার্ডটা পেলাম, তাহলে কার পূর্বে অবস্থান, কোথায় অবস্থান, এটা দেখে নিই ডেফিনেশনটা। দেখো দেওয়া আছে এখানে, যে ওয়ার্ড একটি নাউন
বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ককে বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ একটি নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে, এবং শুধু বসলেই হবে না, সেই বসে বাক্যে ব্যবহৃত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রোনাউনটা সম্পর্ককে বুঝিয়ে দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মন দিয়ে বুঝবে। এখানে সেন্টেন্সটা আমি লিখিনি, কিন্তু আমি বলছি, সেটা মন দিয়ে বুঝবে। এ বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপরে, বা দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এখান থেকে অনটাকে যদি বের করে নিই আমি, অর্থাৎ প্রিপোজিশনটাকে তুলে নিই এখান থেকে, তাহলে কী হচ্ছে, দ্য বুক ইজ দ্য টেবিল, বইটি হয় টেবিল। তাহলে কি সেন্টেন্সটা মনে হচ্ছে কমপ্লিট হলো? কোনো কমপ্লিট সেন্স দেখাচ্ছে কি? লজিক্যালি কোনো আইডিয়া প্রকাশ পাচ্ছে না। তাহলে এই যে প্রিপোজিশনটা বসলো অনটা, এটা ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডটার সম্পর্ককে বুঝিয়ে দিল, অর্থাৎ বইটার সাথে টেবিলের যে সম্পর্কটাকে সেটাকে বুঝিয়ে দিল। তারপর কি বলছে, বইটি হয় টেবিলের উপরে। ডিফারেন্সটা বোঝা গেল? এটা হচ্ছে প্রিপোজিশন। এটার ইংলিশ যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারো, লেখা আছে এখানে, প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন আর প্রোনাউন টু শো ইটস রিলেশন টু এনি আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্য বাক্যে ব্যবহৃত অন্য ওয়ার্ডের সম্পর্ককে বুঝিয়ে দেয়। আচ্ছা, এবারে ইউজ অফ সাব কমন প্রিপোজিশন। প্রিপোজিশন দুই ধরনের, কিছু কিছু সাধারণ প্রিপোজিশন ইউজ করি আমরা, আর কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি এই ভিডিওতে এখন আর পর্যন্ত আলোচনা করিনি, কিছু সাধারণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব আজকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পার্টিকুলারলি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, এবং সেগুলো অনেকগুলো আছে, তাই আমি এই ভিডিওতে এখন পর্যন্ত আলোচনা করিনি। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু করিয়ে যাবো। ঠিক আছে, তো ইউজ অফ সাম কমন প্রিপোজিশন দেখো কি বলেছে। ফার্স্ট, অ্যাট অ্যান্ড ইন, দেখো কোথায় কোথায় বসে এবং তার একটা করে এক্সাম্পল, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে যে কোথায় কোথায় বসে বা কীভাবে বসে, কোন জায়গায় ইন বসাবো, কোন জায়গায় অন বসাবো। এক্ষেত্রে অনেক সমস্যা থাকে যে জায়গার আগে অ্যাট না ইন। অ্যাট না ইন, দেখো লেখা আছে বড় জায়গা নামের আগে ইন। বড় জায়গা বলতে বড় বড় শহর যেটা বলি আমরা, কলকাতা, দিল্লি, মুম্বাই, এর জায়গায় আগে ইন বসবে, এবং ছোট জায়গার নামের আগে, অর্থাৎ তুলনামূলক কম পরিচিত জায়গা, মানে খুব একটা নাম নেই হয়তো, বা কলকাতা, দিল্লি এদের মতো হয়তো বড় মানে পপুলেটেড বা কি বলবো একটা জনপ্রিয় সিটি নয় হয়তো, এরকম যদি জায়গা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাড বসবে। তবে গ্রামে বা জেলায় বোঝালে ইন কিন্তু অবশ্যই হবে। যদি বাঁকুড়া জেলায় বোঝে তাহলে ইন ডিস্ট্রিক্টের নামটা দিতে হবে তারপরে। ঠিক আছে, দেখো এক্সাম্পলগুলো দেখো। হি লিভস অ্যাট সাসপুর জায়গাটাকে খুব পরিচিত, হয়তো অনেকেই জানে, অনেকের বাড়ি আছে, সেটা সেই বিষয়টা না, কিন্তু একটা সর্বজনীন যে জানা বোঝার বিষয়টা, অর্থাৎ একটা পরিচিত জায়গা, বড় জায়গা যেটা বলি, সেটা তো না। হি লিভস অ্যাট সাসপুর, তাহলে সাসপুর নামে রেখে অ্যাট বসিয়েছি। অ্যান্ড হি লিভস ইন কলকাতা, সে বাস করে কোথায়? কলকাতায়, তাহলে কলকাতা নামে রেখে ইন বসিয়েছি। দেখো এখানে খুব সুন্দর করে কালারিং পয়েন্ট আউট করা আছে, কোথায় অ্যাট কোথায় ইন। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে অন, ইন, অ্যাট। আবারও আমরা পেয়েছি ইন এবং অ্যাটের ব্যবহার, এবং তার সাথে পেয়েছি ইন, অন। এইগুলোর আবার কোথায় ইউজ হয়? ওখানে তো দেখলাম জায়গার আগে ইন অ্যাট ইউজ হয়, এখানে আবার ইন অ্যাটটা কোথায় ইউজ হয় দেখে নিই। বার বা তারিখের আগে অন, মাস বা বছরের আগে ইন, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট। অর্থাৎ বার বা তারিখ, মনডে অন, সানডে অন, ঠিক আছে এগুলো। বা 12 জানুয়ারি অন 12, ঠিক আছে। ইন জানুয়ারি, এই যে মাস ইন, সাল 1917, ইন 1970, 1970, 1946, এগুলো সবার আগে ইন, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট। এক্সাম্পলগুলো দেখলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উই সি দ্য মুন অ্যাট নাইট, আমরা রাত্রেবেলা চাঁদ দেখি, নির্দিষ্ট সময় দেখি আমরা অ্যাট, ওই জন্য। হি উইল ভিজিট কলকাতা অন মনডে অ্যাট 4 o'clock in the afternoon। দেখো একটা সেন্টেন্সে তিনটে কিন্তু প্রিপোজিশনে ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে, এটা দেখে নাও। তারপরে সেন্টেন্স যেটা আছে, দ্য রাশিয়ান রিভলিউশন ব্রোক আউট ইন নভেম্বর ইন 1970, অর্থাৎ এখানেও কিন্তু মাস এবং সালের আগে ইনটা বসানো হয়েছে। তারপরে ইনের ব্যবহারটা কোথায় দিয়েছে? তারপরে ইনের ব্যবহারটা আছে কোথায়? ইন আর ইনটু, ভেতরে অবস্থান বোঝালে ইন, বাড়ির মধ্যে, রুমের মধ্যে, এরকম ক্লাসরুমের মধ্যে, এগুলো বোঝালে ইন।
এবং বাইরে থেকে ভিতরে গতি বা অথবা অবস্থার পরিবর্তন বোঝালে, মানে বাইরে থেকে ভিতরে গতি অর্থাৎ বাইরে থেকে কোথাও ভিতরে কেউ যাচ্ছে, ক্লিয়ার করছে ডেফিনেশনের মাধ্যমে এখন। আর অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু, হি ওয়াজ ইন দ্য রুম ইজিলি হয়ে যাবে ভিতরে অবস্থান। তারপরে বলছে বাইরে থেকে ভিতরে গতি অর্থাৎ বাইরে থেকে কেউ ভিতরে যাচ্ছে, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, ছেলেটি লাফাচ্ছে কোথা থেকে একটা জায়গায় যাচ্ছে অর্থাৎ ভিতরের দিকে যাচ্ছে, কোথায়, রিভার, তাহলে সেই জায়গায় এখানে ইনটু হয়েছে। তারপরে যেটা বলেছি অবস্থার পরিবর্তন বোঝালে, অবস্থার পরিবর্তন মানে হচ্ছে একটা অবস্থা থাকবে সেই অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হবে। যেমন দিয়েছে দেখো ওখানে আইস মেল্টস ইনটু ওয়াটার, অর্থাৎ আইসটা কি কঠিন পদার্থ, সেখান থেকে কি হচ্ছে জল, লিকুইড অর্থাৎ তরল পদার্থ, ঠিক আছে। তারপরে ইনের ব্যবহারটা কোথায় দেখো, ইন আফটার, ব্যাপক সময় বদলে ভবিষ্যৎকাল সম্বন্ধে ইন, অর্থাৎ অনেকটা সময় বোঝালে, ভবিষ্যৎকালে অনেকটা সময় বোঝালে ইন, এবং অতীতকাল সম্পর্কে আফটার হয়, অর্থাৎ অতীতকাল সম্পর্কে আফটার, ভবিষ্যৎকাল সম্পর্কে ইন। যেমন দেখো ডে আফটার ডে পাস্ট বাই, দিনের পর দিন চলে গিয়েছিল। আই হোপ টু রিকভারি ইন এ উইক, আমি আশা করি সে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে রিকভারি হয়ে যাবে, আশা করা যায়। এই যে ভবিষ্যৎ ব্যাপক অর্থে। নেক্সট দেখে নিই আমরা, নেক্সট হচ্ছে ইন, উইদিন, বাই, বিফোর। তাহলে ইনের অলরেডি আমরা 3বার ইউজ পেয়েছি, 3বার 4বার, আবার একবার দেখে নিই। স্থান বোঝালে মধ্যে বা ভিতরে শব্দের ইন হয় বা উইদিন হয়, ইন উইদিন দুটোই হতে পারে, মধ্যে ভিতরে। ব্যাপক সময় বোঝালে ইন বা উইদিন, নির্দিষ্ট সময় বোঝালে বাই বা বিফোর ব্যবহৃত হয়। এখানে মন দিয়ে এক্সাম্পলগুলো দেখবে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু কনফিউশন সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এখানে ইন না উইদিন কী হবে কোথায়। দেখো আই রোড দ্য বুক ইন এ মান্থ, মানে 1 মাসের ভিতরে আমি বইটি লিখেছিলাম। আই রোড। হি প্রিপেয়ার্ড অল হিজ লেসেন্স উইদিন 2 আওয়ার্স, অর্থাৎ এই যে 2 ঘন্টার মধ্যে সে তার সমস্ত লেসনগুলো প্রিপেয়ার করেছিল অর্থাৎ প্রস্তুতি নিয়েছিল। আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বাই স্যাটারডে নেক্সট। আবার বাই কখন ব্যবহৃত, নির্দিষ্ট সময় যখন, যে আমি শনিবারের আগে, পরবর্তী শনিবারের আগে আমি কাজটা শেষ করব। আই শ্যাল ফিনিশড, ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। নেক্সট ইয়েটা আছে দেখো প্রিপোজিশনটা সিন্স, ফ্রম আর ফর, ঠিক আছে। ব্যাপক সময় বোঝাতে ফর ব্যবহৃত হয়, ঠিক আছে। ব্যাপক সময় বোঝাতে ফর ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময় বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়, আর সিন্সও তার সাথে ব্যবহৃত হয়। দেখে নিই কোথায় আমরা ব্যবহৃত হয়, ভালো করে মনে দেখো। ইট হ্যাজ নট বিন হার্ড সিন্স ফ্রাইডে লাস্ট, এটা আমরা বেশিরভাগটা পাই কোথায়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাই, তাই তো, প্রেজেন্টে। তো এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এইটা সিন্সটা আমরা ইউজ করতে পারি, হয়। তারপরে দেখো যেটা ফ্রম ইউজ করেছে দেখো, হি ওয়াজ অন লিভ ফ্রম সানডে, অর্থাৎ সে ছুটিতে, অন লিভ অন ফ্রম সানডে, সানডে থেকে সে ছুটিতে ছিল। আই হ্যাভ নট সিন হিম ফর এ লং টাইম, আমি তাকে অনেক দিন ধরে দেখিনি। ফর এ লং টাইম ব্যাপক সময় বোঝাতে ফরটা ইউজ করা, এই ক্ষেত্রে এটা ইউজ করা আছে। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে বাই বা উইথ। কর্তার আগে বাই, কর্তার আগে বাই কখন বসে, যখন কর্তার দ্বারা কাজটা সম্পাদিত হয়, অর্থাৎ কর্তা কাজটা নিজে করে, তখন কিন্তু বাইটা ইউজ হয়। তারপরে হচ্ছে যে বস্তু বা যন্ত্রের দ্বারা কাজটা সম্পাদিত হয় তার আগে উইথ বসে, মানে সে বাঘটিকে মারলো বা তার দ্বারা বাঘটিকে মারা হলো, সেক্ষেত্রে অবশ্যই বাই বসবে। লাঠি দিয়ে মারা হয়, লাঠিটির আগে এখানে লাঠি দিয়ে যদি মারা হয় তাহলে সেক্ষেত্রে উইথ বসবে। দেখো এক্সাম্পলগুলো দেখো, এই টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘাযতীন, বাঘাযতীনের দ্বারা একটা টাইগার মানে বাঘকে মারা হয়েছিল। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য স্টুডেন্টস আর রাইটিং উইথ পেন্স, স্টুডেন্টসরা কী দিয়ে লিখছে, পেন দিয়ে লিখছে। এই যে কার্য সম্পাদিত হচ্ছে কোনো যন্ত্রের দ্বারা, অর্থাৎ এখানে পেনের দ্বারা কার্যটা সম্পাদিত, তাই এখানে উইথ। আবার দেখো পরের সেন্টেন্স, হি কিল্ড দ্য বার্ড উইথ স্টোন, সে পাখিটিকে মেরেছিল পাথর দিয়ে, উইথ স্টোন। এই যে বস্তু বা যন্ত্র আগেই বললাম। তারপরে দেখো বিসাইড আর বিসাইডস, এগুলো খুবই কিন্তু কনফিউশন সৃষ্টি করে, ভালো করে দেখো না। পাশে অর্থে বিসাইড, মানে পাশে বোঝাতে বিসাইড, এবং ছাড়া বা ব্যতীত বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয়। এটা একটু অকওয়ার্ড শুনতে লাগছে তোমাদের, মনে হচ্ছে কী জিনিসটা, দেখো এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে।
দে ওয়ার ওয়াকিং বিসাইড দ্য রিভার, তারা নদীর ধারে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং বিসাইড দ্য রিভার, যেটা আমরা অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বলি সেটাই বিসাইড দ্য রিভার। আর তারপরে সেন্টেন্স দেখো, বিসাইডস ফুড, অর্থাৎ খাবার ছাড়া। আই গেভ হিম পিস অফ ক্লোথস টু ওয়্যার, আমি তাকে কী দিয়েছিলাম? পিস অফ ক্লোথস, জামা কাপড়ও দিয়েছিলাম। কী জন্য? টু ওয়্যার। ওয়্যার মানে এখানে পরিধান করা, অর্থাৎ পরার জন্য। প্রথম সেন্টেন্সটা হচ্ছে বিসাইড অর্থাৎ পাশে, এবং দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ছাড়া বা ব্যতীত, মানে খাবার ছাড়াও আমি তাকে ক্লোথস দিয়েছিলাম পরিধান করার জন্য। ঠিক আছে, তারপর এটা খুব ইজি আছে, দেখো বিটুইন আর অ্যামাং। বিটুইন অ্যামাং মোটামুটি অলমোস্ট সবাই মোটামুটি জানে, সাধারণত দুজনের মধ্যে সম্পর্ক বোঝায় বিটুইন, এবং দুইয়ের বেশি সম্পর্ককে বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয়। কেমন ওটা দেখে নিই। দ্য মানি ওয়াজ ডিভাইডেড বিটুইন দ্য টু, মানে টাকাটা ভাগ করা হয়েছিল দুজনের মধ্যে। তারপরে সেন্টেন্স আবার একই ধরনের, দ্য মানি ওয়াজ ডিভাইডেড অ্যামাং দ্য পিপল, ওইখানে দুজনের মধ্যে টাকাটা ভাগ করা হয়েছিল, এখানে পিপল অর্থাৎ দুইয়ের অধিক বোঝাচ্ছে। দুইয়ের অধিক, পিপল মানে নির্দিষ্ট করে বলা নেই কিছু, তাহলে দুইয়ের অধিক বোঝাচ্ছে, দুইয়ের অধিকের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হয়েছিল। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন, অন আর টু। দেখে নাও ভালো করে, সীমার ভিতরে বোঝালে, অর্থাৎ গণ্ডি বা সীমার ভিতরে বোঝালে ইন, ভিতরে বোঝালেই ইন ওয়ার্ডটা মানে হচ্ছে ভিতরে। ঠিক আছে, ওপরে বোঝালে অন, বাইরে বোঝালে টু। ঠিক আছে, অন মানে উপরে, একটু আগে ফার্স্ট সেন্টেন্সে এক্সাম্পল আমি বলছিলাম দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখো এখানে জলপাইগুড়ি ইজ ইন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ জলপাইগুড়ি হচ্ছে উত্তর দিকে, ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিকে, মানে উত্তর দিকে বলতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে সেটা। তারপর দেখো শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, শ্রীলঙ্কা দেশের বাইরে, অন্য দেশ, অন্য কান্ট্রি পড়ছে, নেবারিং কান্ট্রি পড়ছে আমাদের, তাহলে শ্রীলঙ্কা সেক্ষেত্রে বাইরে বোঝালে টু, আমাদের সাউথ ইন্ডিয়াতে অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থিত ইন্ডিয়া। দ্য বুক ইজ অন দ্য টেবিল, যেটা ফার্স্ট সেন্টেন্সে আমি আলোচনা করেছিলাম, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপরে। তারপর যেটা আছে দেখো প্রিপোজিশন অফ আর ফ্রম। ঠিক আছে, অফ এবং ফ্রম উভয়ই যে পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয় তার আগে বসে। ভারী কনফিউশন যে উভয়ই বসে, অফও বসে ফর্মও বসে, উভয় মানে কোনো পদার্থ থেকে তৈরি হতে। তাহলে কী করে বুঝবো? পদার্থটি যদি অপরিবর্তিত থাকে তাহলে অফ, আর যদি না হয় অপরিবর্তিত না থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রম। কেমন? দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই রিংটি কী দিয়ে তৈরি হচ্ছে? গোল্ড দিয়ে। সিমেন্ট ইজ মেড ফ্রম লাইমস্টোন। ঠিক আছে, দিস রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ গোল্ডের দ্বারা কী তৈরি হয়েছে? রিংটি তৈরি হয়েছে। তাহলে গোল্ড তো ছিল সোনা, তাহলে রিংটা যে তৈরি হলো ওটা কিন্তু অপরিবর্তিত থাকলো। কেন? কারণ সোনা তো সেই রিংটা সোনারই হয়েছে। আর পরবর্তী যে সেন্টেন্সটা দেখেছি দেখো, সিমেন্ট ইজ মেড ফ্রম লাইমস্টোন, চুনাপাথর, চুনাপাথর থেকে সিমেন্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে ওইটা কিন্তু চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে, তাই ওখানে ফ্রম আর এখানে কিন্তু অফ। ঠিক আছে, আচ্ছা দেখে নাও যেটা বলছিলাম তোমাদেরকে, এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা অবশ্যই করব। তবে এটাও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, এবং যদি কোনো জায়গায় কোথাও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। ঠিক আছে, নেক্সট দেখে নিই আমরা। নেক্সট হচ্ছে কনজাংশন, অর্থাৎ কনজাংশন বলতে পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ অংশ। লিঙ্কার বলা হয় কনজাংশনকে, যুক্ত করে। দেখে নিই এক্সাম্পল কি, এই ডেফিনেশনটা কী হবে? যে ওয়ার্ড, এখানে উটি হয়ে গেছে, এটা ভুল হবে, একটু কারেকশন করতে হবে, এটা দুটি হবে। ঠিক আছে, একটু করে নেবে। যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা ফ্রেজকে কিংবা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করতে পারে, অর্থাৎ দুটি ওয়ার্ড বা ফ্রেজ কিংবা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করতে পারে, তাকে কনজাংশন বলে। ইংলিশ ডেফিনেশন কী হবে? এই কনজাংশন ইজ এ ওয়ার্ড used for joining one word to another word, one word to a clause, one sentence to another sentence, অর্থাৎ হয় দুটি ওয়ার্ড বা দুটি ফ্রেজকে যুক্ত করবে, না হয় দুটি সেন্টেন্সকে পরস্পর যুক্ত করবে, তাহলেই তাকে কনজাংশন বা লিঙ্কার বলা হয়। নেক্সট যেটা করা হয়েছে সেটা হচ্ছে এক্সাম্পলগুলো দেখে নাও। এখানে
and or but as well as otherwise, yet, while, either or, neither nor, if, because, etc. এক্সাম্পলগুলো দেখো, দু একটা কমন আছে খুবই। আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব তুমি যদি আসো। রিড অর ইউ উইল ফেল, পড়ো, আদারওয়াইজ অথবা তুমি ফেল করবে, ব্যর্থ হবে। লাইফ ইজ ফুল অফ টিয়ার্স ইয়েট নান উইসেস টু ডাই, লাইফটা কিন্তু পুরোটাই কান্নায় ভর্তি, কি মানে কান্না বলতে এখানে দুঃখে ভর্তি, দুঃখে পরিপূর্ণ, কিন্তু তবুও কেউ চায় না কি মরতে। ইয়েট, তবুও, নান উইসেস টু ডাই, কেউ কিন্তু মরতে চায় না। হি স্টুড ফার্স্ট অ্যান্ড গট এ প্রাইজ, সে ফার্স্ট হয়েছে এবং প্রাইজ পেয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। দেখো কনজাংশন দিয়ে বিরাট কিছু ছিল না, শুধুমাত্র ওটা সেন্টেন্স যখন অ্যাপ্লাই হবে তখন ওটা গুরুত্বপূর্ণ। জাস্ট আমি ডেফিনেশন হিসেবে কনজাংশনটা ইউজ করলাম এবং তার কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম যে এগুলো কনজাংশন এবং এগুলো লিঙ্কার হিসেবে ইউজ হয় দুটো সেন্টেন্সকে যুক্ত করতে। পরবর্তী সময়ে জয়নিং ক্লজ এগুলো করাবো, সেক্ষেত্রে তখন কিন্তু এগুলো খুবই কাজ লাগবে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন দ্যাট মিনস পার্টস অফ স্পিচের যে অংশের দ্বারা আনন্দ, ঘৃণা, দুঃখ, শোক প্রকাশ পায়, অর্থাৎ শোক, দুঃখ, আনন্দ, ঘৃণা ইত্যাদি যার দ্বারা প্রকাশ পায় তাকে বলা হয় ইন্টারজেকশন, অর্থাৎ বিস্ময় সূচক, যেটা আমরা আবেগসূচক অব্যয় বলি, সেটাকে বলি ইন্টারজেকশন ইংরেজিতে। অ্যাকচুয়ালি ইন্টারজেকশন প্রকৃতপক্ষে কোনো পার্টস অফ স্পিচ বলা যায় না ইন্টারজেকশনকে। কেন? কারণ কোনো বাক্যের অন্য কোনো অংশের সাথে তার কোনো গ্রামাটিক্যাল সম্পর্ক থাকে না। দেখো ইন্টারজেকশন হচ্ছে একটা আলাদা পার্টিকুলারলি একটা ওয়ার্ড, যেমন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পেয়েছিলাম কিন্তু ওটা পুরো পরিপূর্ণ একটা সেন্টেন্স, কিন্তু এখানে ইন্টারজেকশনটা হচ্ছে একটা আলাদা ওয়ার্ড যার সাথে বাক্যের অন্য গ্রামাটিক্যাল কোনো সম্পর্ক থাকে না। যেখানে কনজাংশন থাকে, ভার্বের থাকে, প্রিপোজিশন থাকে, সেখানে কিন্তু ইন্টারজেকশন থাকে না। কিন্তু ব্যাপক অর্থে ইন্টারজেকশন হলো আমাদের স্পিচ বা কথারই একটা অংশ, তাই একে পার্টস অফ স্পিচ বলা হয়। কিন্তু আমরা যদি ব্যাপকভাবে ভাবি, এটাকে ব্রডলি ওয়েতে দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে ইন্টারজেকশনটাও কিন্তু আমাদের কথারই একটা অঙ্গ। এই যে আমরা বলি এরকম যে ব্র্যাভো, হুররে, এই যে ওয়ার্ডগুলো বলি, এগুলোও তো আমাদের একটা কথার একটা অংশ, স্পিচ তো। তাহলে এইগুলো যদি কথার একটা অংশ হয় তাহলে এটাকেও কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ধরা অবশ্যই উচিত। ঠিক আছে, দুটো জিনিসই ক্লিয়ার করলাম। এবারে এক্সাম্পল যেগুলো আছে সেগুলো দেখে নাও ভালো করে। এগুলো কয়েকটা ইন্টারজেকশনাল ওয়ার্ড, হাই, সাভাস, ছি, এই যে এগুলো আছে, ফি, হ্যালো, হুররে, হাস, সেম, হা, হার্ক, ও, এগুলো দেখে নেই ভালো করে। এগুলো সেন্টেন্সে ইউজটা সব দিকে গুরুত্বপূর্ণ, কোন সেন্টেন্সে কোনটা ইউজ করব। ঠিক আছে, যেমন লজ্জা, কোনো একটা লজ্জাবোধক কিছু কাজ হলে, বা সেম কোনো একটা খারাপ লাগে, ঘৃণা থাকে, এটা বলতে পারি। হুররে, আনন্দ, একটা ম্যাচ জিতেছে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। বা হ্যালো বা ও, টুডে ইজ ভেরি হট, এরকম যে বিষয়গুলো বলি আমরা। ঠিক আছে, হোয়াট এ বিউটিফুল সিনারি, আস, হি ইজ নো মোর, এই যে কথাগুলো বলি আমরা, সেগুলো হচ্ছে সমস্তটাই কিন্তু ইন্টারজেকশনের অন্তর্গত। ঠিক আছে, সো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, ইন্টারজেকশন পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আমি দিয়ে যাচ্ছি। এরপর আমরা টেন্স এবং টেন্সের অলরেডি দুটো আমি দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার পরবর্তী আমি টেন্স আরও দিয়ে যাব এবং তার সাথে মডেল ভার্ব, যেগুলো গ্রামাটিক্যাল পোর্শন পুরোটা হয়, ভালো করে আমি দিয়ে যাবো এবং সেগুলো মন দিয়ে তোমরা দেখবে। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে, লাইক অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ।